নমস্কার বন্ধুরা, অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে এলাম আপনাদের জন্য এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে ধলেশ্বরী নির্জন চর। আমরা আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে ধলেশ্বরী নির্জন চর। রাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝ রাতের গল্প। শহরে নিজের বাড়িতে জানালার ধারে বসে বছরের প্রথম বৃষ্টিপাত উপভোগ করছি। তখনই হঠাৎ মনে পড়লো আমার ছেলেবেলার কথা। তখন আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল আমার মামার বাড়ি, বাংলার উত্তরের এক গ্রাম নয়নডাঙ্গা। নদীর কিনারায় ছিল সেই প্রত্যন্ত গ্রাম। ছেলেবেলায় সেই ছোট্ট বাড়িটায় পৌঁছানো মানেই স্বাধীনতার চাবিকাঠি একেবারে হাতের মুঠোয়। দাদু, দিদা, মামা, মামির নির্ভেজাল আদরে সেখানে দিনগুলো আমার বেশ ভালোই কাটত। চারিদিক ছিল ছবির মতো সুন্দর। খোলা মাঠ, কলা বন, বাঁশ বন, পুকুর, ডোবা, সরু মেঠো পথ আর একটা বিশাল নদী যার নাম ছিল ধলেশ্বরী। শহরের যানজট দেখতে দেখতে মন প্রাণ যখন হাঁপিয়ে উঠত, তখনই আমার ইচ্ছে হতো এই নয়নডাঙ্গায় যাওয়ার, বিশেষত বর্ষাকালে। বর্ষাকালের জল কাদায় লোকে যখন বাড়ি থেকে বেরোতে চায় না, আমি তখন যেতে চাইতাম আমার মামার বাড়িতে। তারও একটা কারণ ছিল। ছোট থেকেই আমার ছিল মাছ ধরার বড়ই শখ। নিজে মাছ ধরতে পারতাম না সে কথা ঠিকই, তবে মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগতো। মামার বাড়ির গলি পেরিয়ে জেলে পাড়ায় থাকতো আমার দুই বন্ধু, বংশী আর বাপ্পা। ওরা সেই কোন ছোটবেলা থেকে নৌকো চালাতো। আমি ছিলাম শহরের ছেলে, বই আর ব্যাগ নিয়ে বড় হয়েছি, কিন্তু ওরা ছিল প্রকৃতির সন্তান। চোখ বুঝে বাতাস দেখে বুঝে ফেলতো যে ঢেউ কোন দিক থেকে যাবে আর কোন দিকে গেলে মাছ বেশি পাওয়া যাবে। বর্ষাকালে নদী থেকে মাছ ধরার যা আনন্দ, তা আজকালকার শহুরে ছেলেরা বুঝবে না। রাত্রিবেলা মামার বাড়িতে কাউকে না জানিয়ে পাঁচিল টপকে যে কতবার আমি ওদের সঙ্গে নদীতে গেছি তা গুণে বলা যায় না। আমার জন্য বংশী আর বাপ্পা অপেক্ষা করতো বাড়ির সামনে। আমি পাঁচিল টপকে নামতেই তিনজনে মিলে ছুট লাগাতাম নদীর দিকে। তারপর বংশীর নৌকোয় উঠে বসতাম। নৌকোটা নদীর জলে হেলে দুলে যখন এগোতো, আমার মনের মধ্যে উথাল পাথাল শুরু হতো। একটা অদ্ভুত উত্তেজনায় গায়ে কাঁটা দিয়ে উঠত। চারিদিক ভিজে ধুয়ে যাচ্ছে বৃষ্টির জলে, আর আমরা তিনজনে যেন যাচ্ছি জকের ধন উদ্ধার করতে। ওরা আমাকে নিয়ে যেত একটা নির্জন বাঁকে, যেখানে জলের নিচে বড় মাছ পাওয়া যেত। বাপ্পা ছিল মূল চালক, বংশী একাগ্র মনে ছিপ ফেলে বসে থাকতো, আর আমি ওদের মাঝে উৎসুক চোখে অপেক্ষা করতে থাকতাম। চুপ করে বসে থাক আর দেখ কিভাবে আমরা মাছ ধরি। হ্যাঁ রে, নৌকাকে তো এত দুলছে রে। আমি কিন্তু ভাই সাঁতার জানি না। আরে কিচ্ছু হবে না, আমরা তো আছি, আমরা তোকে বাঁচিয়ে নেব। তারপরে একের পর এক ঝপাঝপ করে মাছ ধরা, আর পরের দিন বংশী বা বাপ্পার বাড়িতে বসে সেই মাছকে ভেজে খাওয়া। সেই সব দিন আজও বলতে পারি না। শেষ যখন নয়নডাঙ্গায় গিয়েছিলাম তখন আমি ক্লাস 9-এ পড়ি।
তারপর থেকেই এতগুলো বছর ঝড়ের মতো কেটে গেছে। স্কুল ফাইনাল পরীক্ষা, পড়াশোনা, স্কুল কলেজের চাপ, অফিস কাছারি, এইসবের মধ্যে সময় কত তাড়াতাড়ি কেটে গেছে তা খেয়াল করিনি। না, এবারে একবার ওখানে না গেলেই নয়। দাদু দিদা আর নেই, রয়েছেন কেবল মামা আর মামি। তারা নিঃসন্তান, তাই আমার সেখানে যাওয়ার ইচ্ছেতে তারাও এক বাক্যে সায় দিলেন। ঠিক করে ফেললাম যত তাড়াতাড়ি সম্ভব রওনা দেব নয়নডাঙ্গার উদ্দেশ্যে। অফিস থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। তারপর এক রবিবার দেখে রওনা দিলাম। হাওড়া স্টেশন তখন ভিড়ে জমজমাট। আমি ব্যাগ হাতে ট্রেনে উঠে বসে পড়লাম জানালার ধারের একটা সিটে। অনেক বছর পর মামার বাড়ি যাওয়ার ফলে বুকের মধ্যে একটা চাপা উত্তেজনা খেলে যাচ্ছে। আগে যখন যেতাম মা বাবার হাত ধরেই থাকতে হতো, আর এখন আমি একাই চলেছি আমার গন্তব্যের পথে। সত্যি সময় খুব তাড়াতাড়ি বয়ে যায়। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো হালকা হালকা বৃষ্টি। শহুরে বালি, সিমেন্ট, কংক্রিট পিছনে ফেলে আমাদের ট্রেন ছুটছে নয়নডাঙ্গার দিকে। জানালার ওপারে ছুটে চলেছে বর্ষার জলে সিক্ত সবুজ ধান ক্ষেত। দেখা যাচ্ছে বুনো গাছের সারি। ভিজে গরুর পালকে নিয়ে চলেছে রাখাল। জলে দাঁড়িয়ে থাকা বকগুলো টুকটুক করে ছোট মাছ গিলে চলেছে। বাতাসে ভাসছে কচুরি পানা আর ভিজে কাদামাটির সোঁদা গন্ধ। প্রকৃতি যেন একঘেয়ে যাত্রাপথ থেকে যাত্রীদের চোখকে বিরাম দেওয়ার জন্য নিজেই সাজিয়ে রেখেছে যাত্রাপথ। দুপুর গড়াতেই পৌঁছালাম নয়নডাঙ্গা স্টেশনে। ছোট্ট ছিমছাম স্টেশন, তবে ছেলেবেলার মতো অত অনুন্নত নয়। আমি ছাড়া প্রায় কেউই এই স্টেশনে আর নামলো না। প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে থাকা একমাত্র ভ্যান চালককে ধরে উঠে পড়লাম তার ভ্যানে। ভ্যানও চলতে লাগলো। বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়েই চলেছে। কাদামাখা রাস্তা পেরিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম এখানে এখন অনেক কিছুই বদলে গেছে। যেখানে আগে ঘন গাছপালার সারি ছিল, এখন সেখানে দুতলা পাকা বাড়ি হয়েছে। আগে যেখানে পাট শুকনো হতো, এখন সেখানে একটা মুদির দোকান খুলেছে। রাস্তার পাশের পুকুরগুলো পরিণত হয়েছে পাকা ঘাটে। মনটা উদাস হয়ে গেল। সেই ছোটবেলার চেনা গ্রাম্য মেটো পথের গন্ধটা কেমন যেন হারিয়ে গেছে। ভ্যান থেকে নামলাম মামার বাড়ির সামনে। টিনের ছাউনি এখন আর নেই, বদলে পাকা ছাদ হয়েছে। দরজায় গিয়ে কড়া নাড়লাম। দরজা খুলে সামনে দাঁড়ালেন মামি। আরে খোকা যে, আমি আর তোর মামা বৃষ্টির জন্য চিন্তা করছিলাম। ভেবেছিলাম হয়তো তুই এত বৃষ্টিতে আজ আসবি না। এ বাবা, তুই তো একেবারে ভিজে গেছিস বাপ। আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ গো, শুনছো? কে এসেছে দেখবে এসো। ভিতরের ঘর থেকে বেরিয়ে এলেন মামা। বললেন, আরে ভাগ্নে যে, আয় আয় বাবা, বুকে আয়, বুকে আয়। আরে মামা মামিটাকে তো ভুলেই গেছিস রে বাপ। আমি মামা মামিকে প্রণাম করে ভিতরে প্রবেশ করলাম। তাদের সেই চেনা কণ্ঠ, কিন্তু মুখে একটু বার্ধক্যের ছাপ পড়েছে। আমাকে দেখে দুজনেরই সে কি আনন্দ। ভেবেছিলাম ভাগ্নে আমার পুরো দস্তুর শহরের ছেলে হয়ে গেছে। বড় হয়ে আর ছেলেবেলার প্রিয় গ্রামটাকে মনে রাখবে না। কিন্তু এখন দেখছি মনটা একটু হলেও নয়নডাঙ্গাতে আটকে রয়েছে। কি বলো গিন্নি? তা যা বলেছ। তা হ্যাঁ রে খোকা, মা বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। গিন্নি, ওকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি? ও একটু জিরিয়ে নিক। ততক্ষণ ওর জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করো। মামি জিভ কেটে বললেন, হ্যাঁ বাপ, তুইও পড়ে যা। দেখ, তোর ঘর এখনো সেইভাবেই সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমি রঘুর হাতে তোর খাবার পাঠাচ্ছি। আমি দোতলায় আমার সেই পুরনো ঘরে গিয়ে পৌঁছালাম।
ব্যাগ রেখে নিজের ভেজা জামা কাপড় বদলে নিতেই মামার বাড়ির পুরনো চাকর রঘু আমার ঘরে খাবার রেখে গেল। 1 কাপ গরম দুধ, কলা, মুড়ি আর আম দিয়ে আমার ভোজ শেষ করলাম। তারপর গা এলিয়ে দিলাম চৌকির পাশে রাখা একটা কাঠের মোড়ায়। বাইরে তখনও একটানা বৃষ্টি হচ্ছে। জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। জানালার সামনে বসে হঠাৎ আমার দৃষ্টি গেল সেই পাহাড়ি নদীর মতো এঁকে বেঁকে চলা মেঠো পথের দিকে। এই রাস্তার উল্টো দিকেই ছিল জেলে পাড়া। সেখানেই থাকতো বংশী আর বাপ্পা। আমার মনে অনেক প্রশ্ন ধরা দিল। ওরা কি এখনো মাছ ধরে, নাকি অন্য কোনো কাজ করে? আচ্ছা, ওরা কি এখনো এই গ্রামেই থাকে, নাকি অন্য কোথাও? একটা ইচ্ছে তীব্র হয়ে উঠল আমার মনে। যাওয়া উচিত, এখনই খুঁজে দেখা উচিত আমার সেই দুজন বন্ধুকে। তবে এত বৃষ্টিতে না গিয়ে আমি অপেক্ষা করলাম বৃষ্টি একটু ধরার। ছোটবেলার মতো বৃষ্টির মধ্যে কাদা মেখে পড়ার ইচ্ছে আমার আর এখন নেই। এখন হাত পা ভাঙলে ছোটবেলার থেকে কষ্টটা একটু বেশি হবে। বিকেল গড়িয়ে সন্ধে নামলো। বৃষ্টি নেই, তবে আকাশে এখনো কিছু মেঘ রয়েছে। বাতাস শান্ত। এরকম নিস্তব্ধ পরিবেশ দেখলেই একটু ভয় ভয়ই করে। আসন্ন ঝড়ের আগে এরকমই নিস্তব্ধ হয়ে যায় চতুর্দিক। আমি আস্তে আস্তে নিচে নেমে মামাকে ডেকে বললাম, মামা, আমি একটু বাইরে যাচ্ছি। এখন মানে এখানে তুই আবার কোথায় যাবি রে? বংশী আর বাপ্পাকে মনে আছে তোমার? মামা একটু চিন্তা করে বললেন, ও ওই 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 যাদের সঙ্গে এখানে এলেই খেলাধুলো করতিস, হ্যাঁ? ওই ওই জেলে পাড়ায় থাকতো যারা। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে দেখা করতে যাচ্ছি। ওরা কি এখন ওখানেই থাকে? জানি না বাপ, ওইদিকে আমরা কেউ যাই না তেমন। হ্যাঁ, আজকাল গ্রামের ভদ্র বাড়ির ছেলেরা ওদের সঙ্গে কেউই মেশে না। মামার ইঙ্গিত বুঝলাম বটে, কিন্তু পাত্তা দিলাম না। সামান্য হেসেই আমি বেরিয়ে পড়লাম। মিনিট 5 পথ পেরোতেই আমি পৌঁছলাম সেখানে। আমাদের ছেলেবেলা রঙে আঁকা সেই জেলে পাড়া। কিন্তু বাড়ি ঘর এতই বদলে গেছে যে আমি কিছুই প্রায় চিনতে পারছি না। কাউকে একবার জিজ্ঞাসা করবো কিনা ভাবছি, ঠিক সেই সময় আমার সামনে এসে একজন আমারই বয়সী যুবক দাঁড়িয়ে বলল, আরে বিলে না? আমার নাম বিলাস। বিলে নামটা দিয়েছিল বাপ্পা আর বংশী। আমি বুঝে উঠতে পারলাম না উত্তরে ঠিক কি বলবো। আরে আমি বাপ্পা, মনে নেই তোর? আমি এবারে বুঝতে পারলাম এই মিশকালো চেহারার যুবকটি আমার সেই ছোটবেলার বন্ধু। আমি জড়িয়ে ধরে বললাম, কি রে, কেমন আছিস ভাই? আর বংশী কোথায়? ওকে খবর দিচ্ছি। তুই হ্যাঁ, তুই ওদিকে গিয়ে একটু অপেক্ষা কর। ওখানে একটা চায়ের দোকান আছে, আমি বংশীকে নিয়ে সেখানেই আসছি। অনেক দিনের পর 3 বন্ধু একসাথে চায়ের দোকানে বসে কি হলো দেখতে থাকুন পরবর্তী ভিডিও।